প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা চ্যানেল আইতে যুক্ত হয়েছেন বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে আছেন, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকবার চেষ্টা করছেন। দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট, সাথে আছে আমি সামান্তা ইসলাম। দর্শক, দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা 38-এ পৌঁছেছে এবং শিশুরা হামে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে এমনটি শুধুমাত্র নয়, রাজশাহী সহ বিভিন্ন মেডিকেল কলেজে আইসিইউ এবং বিভিন্ন সরঞ্জামের অভাবে আসলে শিশুরা ধুকে ধুকে মৃত্যুবরণ করছেন। এদিকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলছেন গত 8 বছরে হামের কোনো টিকা দেয়া হয়নি। কি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ড্যাশবোর্ড, আমরা সেই নিয়ে কথা বলবো এবং আসলে এই স্বাস্থ্য কোন দিকে যাচ্ছে হামের প্রাদুর্ভাব। আমাদের আজকের বিষয় আমরা নির্বাচন করেছি হামের প্রাদুর্ভাব ও স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের সাথে আজ দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন ডাক্তার মোস্তাক হোসেন, স্বাধীন পরামর্শক জনস্বাস্থ্য, স্বাগত জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসছেন মেজর ডাক্তার খসরোজ সামাদ, ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। খসরোজ সামাদকে দিয়ে শুরু করতে চাই। প্রথমেই জানতে চাই, আসলে হাম কিন্তু একটি অতি পরিচিত রোগ নয়, বাংলাদেশের মানুষ কতটুকু সচেতন হাম নিয়ে, এবং এতদিন আমরা কোনো কিছু দেখতে পাইনি, হঠাৎ করে 2 দিন ধরে আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি মৃত্যু ছাড়িয়েছে 21 জন, আজকে 38-এ পৌঁছেছে। কিভাবে বিশ্লেষণ করবেন ব্যাপারটি? জি, ধন্যবাদ। একটা ভ্যাকসিন কর্মসূচি হয়, টিকাদান কর্মসূচি শিশুদের, এটাকে ইপিআই বলে, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। আপনি দেখেছেন যে ছোট ছোট বাচ্চারা মায়ের সাথে আসে, কেন্দ্রে আসে, সেখানে বিভিন্ন টিকা দেওয়া হয়, তার ভিতরে এটা একটা হামের টিকা। এটা রেজিস্ট্রেশন হয়, তাহলে কত তারিখ দিল এটা জানা যায়। আশা করা হয় যে এই টিকা 2টো ডোজ যদি দেওয়া হয় তাহলে মোটামুটি 97% এটা হওয়ার আশঙ্কা থেকে মুক্ত, মানে সফল টিকা, অর্থাৎ হামের টিকা একটি সফল টিকা। তো যেহেতু এইটা সফল টিকা এবং ভ্যাকসিনেশনে ওই আপনি ওয়ার্ল্ড হেলথের কথা বললেন এবং আমি একজন ফার্মাকোলজিস্ট, এই বিষয় নিয়ে আমার কিছু গবেষণা আছে, স্যারও আছেন, সব কিছু মিলে আমাদের যে তথ্য উপাত্ত তাতে আমরা দেখি যে ভ্যাকসিনেশনের পয়েন্ট অফ ভিশন থেকে বাংলাদেশের এটা যথেষ্ট ফলপ্রসূ পর্যায়ে ছিল। তো ফলে এইটা এই রোগগুলি এবং অন্যান্য যে 6টি রোগের কথা যেগুলো আছে, এগুলি নাম সময়ের জন্য আর উচ্চারণ করছি না, এগুলি সহনীয় মাত্রায় ছিল। দেখা গেল বিগত সময়ে যে কোনোভাবেই হোক, এখন কেউ কাউকে আলাদা আলাদা দোষারোপ করছে, কেউ বলছে যে গত বছর হয় নাই, কেউ বলছে যে তার আগের বছর হয় নাই, কিন্তু 8 বছর ধরে হচ্ছে না, ঠিক এটা তাই। কতটুকু সত্য? এইটা তো প্রমাণ করা খুবই সহজ বিষয়। এটা 2-3টা, একটা হচ্ছে যে দালিলিক প্রমাণ থাকে। তো একটু আগে আমি বলেছি যে একটা কার্ড, স্মার্ট কার্ড, যে আপনার একটা আইডি কার্ডের মতো একটা স্মার্ট কার্ড আছে, সেইখানে কার্ডে কবে দেওয়া হয়েছে, ওই যে 6টার ভিতরে কখন দেওয়া হয়েছে, কোন কেন্দ্রে দেওয়া হয়েছে, তার বাবা মাকে টোটাল ইনফরমেশানগুলি থাকে। সুতরাং ব্যাক ক্যালকুলেশন করে ওই প্রত্যেকটা বাচ্চাকে দেখলে পরে আমরা বুঝে যাব যে এটা তাকে দেওয়া হয়েছে কিনা। এই ডাটা তো বাচ্চার কাছে ডাটা, আবার সেন্ট্রাল ডাটাও থাকে। তাহলে পরে ওই ডাটাতে দেখা যদি যায় যে এই বিগত 8 বছরে দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি, এটা ডাটা দেখলে পারে এটা খুব খুব জটিল একটা বিষয় না। এই তো তারপরে আপনি যেটা বলতে চাচ্ছিলেন, অর্থাৎ এই ধারাবাহিকতা ক্ষুণ্ণ হয়, অর্থাৎ শিশুরা তার এই এমএমআর বলে, অর্থাৎ এই যে ভ্যাকসিনটা তার ভেতরে মিজেলস সহ, এটার সাথে মিজেলস হচ্ছে যে এই হামের ইংরেজি নাম আর কি, এটা এভাবে প্রচলিত, এবং রুবেলা থাকে, এই 3টা ভ্যাকসিন দিয়ে হয়। তাহলে এই 3টার ঘাটতির কারণে তাহলে ওই শিশুর ইমিউনিটি কমে গেছে, ফলে তার অ্যাটাক হয়েছে। এবং এটা অত্যন্ত ছোঁয়াচে রোগ, ফলে একটা শিশু থেকে তার পাশে থাকাতে আমার কি হয়, বাচ্চারা একসাথে খেলাধুলা করে, তাহলে একজনের থেকে আরেকজনের থেকে আরেকজন হয়েছে, এইভাবে এটা ছড়িয়ে পড়েছে। ওকে, আবারও আসবো আপনার কাছে। আমরা ডাক্তার মোস্তাক হোসেনের কাছে শুনবো। ইপিআই ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী দেশে হামের টিকার কভারেজ 80 থেকে 97% মধ্যে। তাহলে এখানে যে স্বাস্থ্যমন্ত্রী আসলে বলছেন গত 8 বছর ধরে টিকা দেওয়া হয়নি, এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন? এটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নিশ্চয়ই তার মন্ত্রণালয় থেকে খবর নিয়ে বলেছেন, এই বিষয়ে তো আমার জানা নেই, তা মন্ত্রণালয় এটা পরিষ্কার করবে। তবে সেক্টর প্রোগ্রাম, অর্থাৎ যেটা অপারেশন প্ল্যানের মধ্যে বৈদেশিক সকল সাহায্য বা দেশের যে টাকা সেগুলো একত্র করে যে একটা পদ্ধতি ছিল 1998 সাল থেকে, যেটা কাজ শুরু হয়েছিল আরও আগে 1995 সাল থেকেই, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ ওইটার একটা পর্যায়ে পার হয়ে গিয়েছে, নতুন পর্যায়ে প্রবেশ করার কথা। কিন্তু হঠাৎ করে বন্ধ হওয়ার পরে এটা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার কথা ছিল, যে যেই অপারেশন প্ল্যানগুলো ছিল
সেই টাকাগুলো দিয়েই কিন্তু অন্যতম উৎস ছিল এই হামের টিকা কেনা, এবং টিকার সময় যে স্বেচ্ছাসেবক লাগে, প্রচুর স্বেচ্ছাসেবক প্রয়োজন হয়, তাদেরকে যে দৈনন্দিন ভাতা দেওয়া বা অন্যান্য খরচ সেগুলো চালাবার কথা, সেটা না থাকার কারণে আপনার টিকার এটাও পুরোটা দেওয়া যায়নি। শতকরা 95% যদি দেওয়া হয় হামের টিকা, তাহলে এটা সার্বিকভাবে 100% শিশুর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা হয়ে যায়। এটাকে আমরা দলবদ্ধ প্রতিরোধ ক্ষমতা, ইংরেজিতে হার্ড ইমিউনিটি বলি, HERD হার্ড। তো সেটা হয়নি। 85% হলে কিন্তু বেশ কিছু সংখ্যক শিশু এই প্রতিরোধ ক্ষমতার বাইরে থেকে যায়। এটা যদি বছরের পর বছর বাড়ে, সেটা 8 বছর আমি জানি না, সেটা আমি যতটুকু জানি যে সেক্টর প্রোগ্রাম ডিসকন্টিনিউ করার কথা 2023 সাল থেকে কথা বলা হয়েছিল, 24 সালের পর থেকে এটা ডিসকন্টিনিউ করা হয়েছে। তো 25 সালে কিন্তু 60%-এর নিচে চলে এসেছিল এটা। হ্যাঁ, মানে এটা আরেকটা হলো যে মাঝখানে কিছু অনিয়ম, মানে বিশৃঙ্খলা হয়েছে, যে স্বাস্থ্যকর্মীদের তাদের কাজ করেনি কিছুদিন, এগুলো ছিল, বা কিছু অপপ্রচার ছিল টিকার বিরুদ্ধে। তো সেটা খুব একটা বড় ধরনের পরিবর্তন আসছে বলে মনে হয় না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে টিকা সংগ্রহ করা গিয়েছে বলে আমরা শুনিনি, টিকার অভাব ছিল। আরেকটা হচ্ছে যে যেই স্বেচ্ছাসেবকদেরকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে যে টিকা দেওয়ার কথা, যে একটা উঠানের মধ্যে একটা সেন্টার করে, আউটরিচ সেন্টার বলে, সেই টিকা দেওয়াটা কিন্তু হয়েছে বলে আমরা শুনিনি। সরকারি স্থাপনা যেগুলো, সরকারি যারা স্বাস্থ্যকর্মী, তাদের আওতার মধ্যে যতটুকু তারা এই কমিউনিটি ক্লিনিকে কিংবা পরিবার পরিকল্পনা কেন্দ্রে কিংবা ওই ইউনিয়ন সাব সেন্টারে বসে সেখানে টিকা দেওয়া হয়েছে, বা শহরে যে হাসপাতালে আউটডোর, কিন্তু রাস্তায় গিয়ে যে টিকাটা দেওয়া হয় সাধারণত, বা আপনার ভিটামিন A খাওয়ানো হয় বা কৃমির বড়ি খাওয়ানো হয় একটা দিবস পালন করে, সেইভাবে কিন্তু করা হয়। কিন্তু ডাক্তার মোশতাক, আমরা যে একটি রাজনৈতিক পালা বদলের মাঝখান দিয়ে গেলাম, সেই জন্য যে আসলে শিশুরা ঝুঁকির মধ্যে পড়ে গেল, বা আমরা স্বাস্থ্যটাকে খুব বেশি গুরুত্ব দিলাম না, এখন যে আসলে 38 জন শিশু মারা যাচ্ছে, এটাকে কি আমরা নিছক মৃত্যু বলতে পারি, নাকি রাজনৈতিক গাফিলতিই বলতে হবে? না, রাজনৈতিক পালা বদলে এটা খুব একটা হয়নি। বিশেষ করে এখন যে নির্বাচিত সরকার এসছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই ধারাবাহিকতা এটা এসছে। আর এর আগে রাজনৈতিক সরকার যে পরিবর্তন গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে হয়েছে, সেখানে খুব একটা বড় ধরনের পরিবর্তন হয় না, আমরা তো 25 সালে দেখতে পাচ্ছি যে 60%-এর নিচে নেমে গিয়েছিল। সেটা কিন্তু আপনার রাজনৈতিক পরিবর্তনের জন্য না, সেটা হচ্ছে সেক্টর প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে, কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি। আচ্ছা, ফলে যে মাঠ পর্যায়ের কর্মীদেরকে দিয়ে কাজগুলো করানো বা টিকার সংগ্রহ করা, সেই সমস্যা তো এখনও রয়েছে। এখন সরকার বলছে যে সরাসরি রাজস্ব খাতের টাকা দিয়েই তারা টিকাটা কিনবে। এই সিদ্ধান্তটা কিন্তু তখনও নেওয়া হয়। এটা একটা আমরা পরিবর্তন বলবো। বর্তমান রাজনৈতিক সরকার জনগণের যে একটা জনস্বাস্থ্য সমস্যা, তারা গুরুত্ব দিয়েছে, এই গুরুত্বটা কিন্তু আরও আগে দেওয়া দরকার ছিল। জি, আমরা খসরুল আমাদের কাছে শুনি 38 জন শিশু মারা যাওয়ার পর আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে, এরপর আসলে বিল পাস করা হচ্ছে, কিভাবে কি করবে এটা কি, তাহলে সে 38 জন যে মারা গেল, এর দায় আমরা কিভাবে এড়াবো? জি, আমাকে যদি জিজ্ঞেস করেন, এটাকে আমি 38 জন মারা যাওয়া মনে করি না। 38টা হত্যা, দৃশ্যমানভাবে হত্যা। আমি যত যুক্তি তর্ক, কূট কৌশল, বাকচাতুর্য, এই যুক্তি ওর দোষ, এই বিগত সরকার না, তার আগে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার না, এটা এগুলি কোনোটাই আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট এই মৃত্যুর জন্য, একে ঢাকবার জন্য পরিপূরক কথা মনে করি না। দেখেন, সব কিছুতে একটা অ্যান্টিসিপেটেড পেশেন্ট লোড আছে। তো বিগত 10 বছরে কতটুকু মিজলস হার্ম হয়েছিল, এটা যোগ করে তাকে 10 দিয়ে ভাগ করলে এবং তার সাথে কম বেশি 10% যোগ করলেই এই বছর কতটুকু মিজলস হতে পারে, এটা অ্যান্টিসিপেট করা যেত। আবার বারবার করে বলছি যে আসলে তো 60% কমেছে, এখন যে কোনো কারণে 60% কমেছে। এখন যে বাচ্চাটা মারা গেছে, ওই 60%-এর ভিতরে 40% ভিতরে পড়ে গেছে, এটা মোটা দাগের কথা আর কি। তার মানে অপটিমাম লেভেলের ভ্যাকসিনেশনটা হয় নাই। অর্থাৎ হয়তো এই যে 23 জন, এটা তো টিপ অফ দ্য আইসবার্গ। এটা ডায়াগনোসকে একটা টার্সিয়ারি হাসপাতালে তাদের ডাটা রেজিস্ট্রেশন থেকে দেখা যাচ্ছে এতগুলি শিশু মারা গেছে। তাহলে এছাড়া যেহেতু হামের সিমটমগুলি খুব সুনির্দিষ্ট কিছু না, হয়তো অনেকে বাড়িতে চিকিৎসা নিয়েছে, বাড়িতেই হয়তো মানে এই চিকিৎসাটা নেওয়ার কারণে হয়তো এটার জন্য মারাও গেছে, তারা টার্সিয়ারি হাসপাতালে আসেও নাই। তাহলে আসলে এটা কত রোগী এই পর্যন্ত আক্রান্ত হয়েছে, আমি ব্যক্তিগত মনে করি যে সংখ্যাটি পত্রিকাতে এসছে এর থেকে অনেক বেশি। ওই যে টিপ অফ দ্য আইসবার্গ, প্রাইভেট হাসপাতাল বা যারা বাসায় মৃত্যুবরণ করছে তারা হয়তো গণনার ভেতরে আসে নাই। আবার ওই যে মৃত্যুর যে সংখ্যা, সেটাও বেশি হওয়ার যে আশঙ্কা নাই, সেটাও আমি মনে করি না। তো 10 কথার এক কথা হলো, ওকে যখন কথাটা আসছে, তার জন্য এটা সলিউশনও আছে। আমরা একটা তদন্ত আদালত করতে পারি, তদন্ত আদালতে খুঁজে বের করবে যে এটা আসলে যে একটা ক্যাজুয়াল অ্যাটিটিউড আর নেগলিজেন্সি নাকি ডেলিবারেটলি হলো,
এর অর্থ তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দরকার হলে আমি একবেলা খাবো না, তাই বলে আমি শিশুকে ভ্যাকসিন দিব না। ভ্যাকসিন দিতে খুব বেশি টাকা লাগে না, মানে আমি বলছি একজন মানুষের জন্য একটা মাত্র ভ্যাকসিন অথবা সর্বোচ্চ দুটো ভ্যাকসিন। তো দুটো ভ্যাকসিন কত টাকা? তাকে যদি আমি যেখান থেকে আনা থেকে কোল্ড চেইন থেকে শুরু করি, স্বেচ্ছাসেবক থেকে শুরু করি, একদম যাকে দেওয়া হয়েছে সেটা যোগ করলে কত টাকা? একটা মৃত্যুর পাশাপাশি সে তার কিছু পরিপূরক। তো এইখানে জি, তো আমি জিরো যদি এই জায়গায় টলারেন্স একটু আমি মনে আসতে করি। চাই, হাসপাতালে আসলে 5 টাকার সিরিঞ্জ কেনার টাকা নেই আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমরা সংসদে দেখতে পাচ্ছি অনেক অনেক ঋণ খেলাপিরা বসে আছেন, সেখানে তো অনেক টাকা। এই ব্যাপারটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? দেখেন, আমি আসার সময় তো আমি উবারে এসেছি, তো ওই আমার পাশে দুটো মার্সিডিস গেল। তো এটা এটা যেটা আপনি বলেন, এটা খুব, আমি একজন চিকিৎসক, দীর্ঘদিন আমি চিকিৎসকের আমার অভিজ্ঞতা আছে এবং এটা আমার রুটি রুজি এটাতে আমাকে নিশ্চিত করে। তো আমি এটাতে বলতে চাইছি যে এটা সে মেসেজ আমি খুবই পরিষ্কারভাবে আমি দিয়ে দিয়েছি। এখন যেটা মুস্তাক ভাই বলেন, আমাদের দীর্ঘদিন আমাদের উল্টো পথে সরকার দেশ চলেছে, আমাদের ফ্যাসিবাদের কথা আমরা খুব দৃশ্যমানভাবে বলেছি, গণজাগরণ হয়েছে। এখন সেই সাথে সাথে দেশের পরিবর্তন হয়েছে, একটা গণতান্ত্রিক সরকার এসছে, মানুষজন ভোট দিয়ে তাদের প্রত্যাশিত সরকারকে ক্ষমতাতে দেখেছে। আমরা আশা করি এই বিগত 15 বছর এবং অন্যান্য সময়কালে যে ফ্লসগুলি, বড় রকম মৌলিক যে ভুলগুলি, যে গাফিলতিগুলি, হত্যা তৈরি হওয়ার যে স্পেসগুলি, এইগুলিকে আমাকে খুঁজে বের করতে খুব দ্রুততম সময় এবং এগুলির বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে এরকম ঘটনা আরও হয়তো লুকানো আছে, সেটা হওয়ার আবার আমি একটা ব্যক্তিগত আশঙ্কা দেখি। আমরা ডাক্তার মোশতাক হোসেনের কাছে শুনবো। এই যে আসলে এত এত চ্যালেঞ্জের কথা আমরা বলি বা বলতে থাকি যে 17 বছর ধরে আমাদেরকে এমন একটি জায়গায় রেখে দেওয়া হয়েছে, সেখান থেকে আসলে হঠাৎ করে বের হব কিভাবে? এখন আসলে সরকারি স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে কি করতে পারে? দেখুন, রাজনৈতিক বাদানুবাদের মধ্যে আমি যাচ্ছি না। এই সমস্যাগুলো প্রধান সমস্যা যেটা, সেটা সমাধান হওয়া দরকার। যে স্বাস্থ্য খাতে অধিকাংশ মানুষ মনে করে যে রোগীর জন্য ঔষধ, ডাক্তার, অপারেশন এগুলোই সব। কিন্তু স্বাস্থ্য বলতে 5টা উপাদান আছে। প্রথম হচ্ছে রোগ প্রতিরোধ করা, এই যেন না হয় হাম, সে টিকা দেওয়ার দরকার ছিল। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য উন্নয়ন, একটা শিশু যদি তার পুষ্টি পায় তাহলে তার সহজে তাকে এই হাম কাবু করতে পারে না। তৃতীয় হচ্ছে চিকিৎসা, যেটা স্বাস্থ্য ব্যবস্থা হৃৎপিণ্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে পুনর্বাসন, চিকিৎসা হওয়ার পরে। তারপর হচ্ছে যারা আপনার ক্যান্সারের মতো বা দীর্ঘদিন রোগে ভুগে তাদের ঔষধ দিয়ে তাদেরকে একটা উপশমমূলক চিকিৎসা দেওয়া। এই 5টি উপাদান সহ কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। কিন্তু আমরা এখনও পর্যন্ত দৌড়াচ্ছি ঔষধের পেছনে, আমরা দৌড়াচ্ছি অপারেশনের পেছনে, হাসপাতালের পেছনে। এভাবে কিন্তু আপনি রোগীর সংখ্যা যদি না কমান, আপনি মানে প্রতিটি উপজেলাতে মেডিকেল কলেজ করলেও কিন্তু আপনি এই স্বাস্থ্য সমস্যার সমাধান করতে পারবেন না। আজকে এই মৌলিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন কোনো সরকারের আমলে আমরা দেখছি না। স্বাস্থ্য মন্ত্রণালয় বলুন, নীতি নির্ধারকরা বলুন, তারা এই যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আসেন, তিনি কিন্তু ওইটার উপরেই দেখছেন যে কোথায় ডাক্তার আছে, ডাক্তার নাই, ঔষধ আছে নাই। এবং শেষ পর্যন্ত এই যে শিশু মৃত্যুর সংবাদটা, তাও গণমাধ্যমে না আসলে হয়তো এতটা জানতো না। কিন্তু এটার কিন্তু হামের প্রাদুর্ভাবটা কিন্তু 2024-23 সালে হয়েছে, 24 হয়েছে, 25-এও কিন্তু হামে মৃত্যু হয়েছে, হয়তো এত সংখ্যা হয়নি। যদিও আমি দেখলাম কিছুক্ষণ আগে অনলাইন খবরের ইয়েতে যে রাজশাহী মেডিকেল কলেজে শিশু বিভাগের যিনি প্রধান, তিনি বলেছেন যে যারা মারা গিয়েছেন তাদের মধ্যে 27 জনের হামের কোনো ইয়ে পাওয়া যায়নি। যে কারণে হোক না কেন, যে কারণে শিশুগুলো মৃত্যু হলো হোক না কেন, সেটা কিন্তু আমাদেরকে, এটা প্রতিরোধযোগ্য ছিল। এই প্রতিরোধযোগ্য অসুস্থতা যদি কেউ মারা যায়, সেটা হচ্ছে বড় কেলেঙ্কারি। আমি এই ভাইয়ের সাথে একমত যে এটা আমরা মেনে নিতে পারি না। এখন যে জিনিসটা করা দরকার, 3টা পদক্ষেপ খুব দ্রুত দরকার। প্রথম হচ্ছে যে সমস্ত রোগী হাসপাতালে আছে তাদেরকে আরেকটা শিশু যেন মারা না যায় সেই ব্যবস্থাটা করতে হবে এবং চিকিৎসা ব্যবস্থাটার বিকেন্দ্রীকরণ করতে হবে। এই বড় বড় হাসপাতালে প্রত্যন্ত গ্রাম থেকে আসে, শহর থেকে আসে, এখন মানে হাসপাতালগুলোকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। যে তাদেরকে ধারণ ক্ষমতা তার চেয়ে অনেক গুণ বেশি শিশু আসছে। কাজে আমি যদি জেলা হাসপাতালে বা জেলা মেডিকেল কলেজে যদি আমি এই চিকিৎসার ব্যবস্থা করি এবং রোগের লক্ষণ দেখা মাত্রই যদি উপজেলা হেলথ কমপ্লেক্সে এর প্রাথমিক চিকিৎসাটা হয়, তাহলে কিন্তু এত জটিল রোগী আসে না। কাজেই প্রথমে এই বিকেন্দ্রীকৃত চিকিৎসার সুযোগটা রাখতে হবে, যারা রোগী আছে অলরেডি তাদেরকে জীবন বাঁচাতে হবে। দ্বিতীয় হচ্ছে এই যে টিকার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছেন, দ্রুত টিকাটা আনা। যদিও একটু সমস্যা আছে যে দুবাইতে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা গোডাউন আছে, যে কোভিডের পর থেকে করা হয়েছে, যে জেনেভার থেকে আনা যায় না। ওটা হয়তো একটু সমস্যা হবে, জেনেভার থেকে আমাদের ওষুধটা আনতে হবে অথবা ব্যাংকক বা ম্যানিলার থেকে আনতে হবে। আপনি যে বলছেন আসলে যে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, হ্যাঁ, ওটা দেরি করতে না হয়। এটি মোকাবেলা করার কি মতো সামর্থ্য আমাদের স্বাস্থ্য খাতের নেই? তৃতীয় যে বিষয়টা হচ্ছে
রোগী যেন আর না বাড়ে, এখানে প্রত্যেকটা যে রোগী হাসপাতালে এসছে তাদের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে আমরা এপিডেমিওলজির ভাষায় বলি কন্ট্যাক্ট ট্রেসিং, যে ওই রোগীর বাড়িতে গিয়ে তার চারপাশে, কারণ ভাই বলেছেন যে অত্যন্ত ছোঁয়াচে রোগী, মানে এটা বাতাসের মাধ্যমে ছড়ায়, কথার মাধ্যমে, সেই রোগীগুলোকে খুঁজে বের করে তাকে রোগী এবং তার মাকে উপজেলা হেলথ কমপ্লেক্সে একটা জায়গায় রাখতে হবে চিকিৎসা, এবং তাদের কাছ থেকে যে রোগ না ছাড়া সে আইসোলেট করে রাখতে হবে, অর্থাৎ তাদেরকে একা রাখতে হবে। এই তিনটা জিনিস যদি আমরা করি, এখানে এতে সরকারের যদি রাজনৈতিক মানে গুরুত্ব দেয়, রাজনৈতিক তাদের অঙ্গীকার থাকে, তাহলে এই আমলাতান্ত্রিক বাধা কোনো বাধাই না। আর যদি আমি কাজ করতে না চাই তখন আমরা অনেক অজুহাত দেবো, কাজে সেই অজুহাত আমাদের প্রয়োজন নেই। আমলাতান্ত্রিক বাধা তো আছেই, আমলাতান্ত্রিক বাধা আজকে হাসপাতালে যে ভেন্টিলেটর নেই, রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক মাননীয় স্বাস্থ্যমন্ত্রী অত্যন্ত বিক্ষুব্ধ হলেন, কিন্তু হয়তো তিনি মন্ত্রণালয়কে অনেক চিঠি দিয়েছেন যে সরকারিভাবে সেই আইসিইউগুলো চালু করে জানি, উনি তার নিজ উদ্যোগে যারা প্রাইভেট যারা দাতা তাদেরকে নিয়ে তিনি কতগুলো আইসিইউ চালু করেছেন, সেটাও বাকিগুলো বন্ধ। এটা হয়তো এই আইসিইউ যন্ত্রপাতি করা হচ্ছে, নষ্ট হওয়ার সেই ইয়েটা নেই, সেইগুলো কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা। এবং এই বিষয়ে হাসপাতালগুলো কেন নিজ উদ্যোগে টাকা খরচ করতে পারবে না, হাসপাতাল কেন ডাইরেক্ট পারচেস করতে পারবে, তারা কেন এই একটা ছোট খাটো যন্ত্র সারাবার জন্য সিএমএসডিতে চিঠি লিখতে হবে, মন্ত্রণালয়ে ধরনা দিতে হবে কেন? ওই হাসপাতালে স্বায়ত্তশাসিত অধিকার থাকতে হবে যে ওখানকার যন্ত্রপাতি কেনাকাটা এবং ওখানকার স্টাফ এবং ডাক্তারদের পদায়ন, এগুলো সব কিছু কিন্তু একটা অটোনোমাস জায়গায় যদি করা যায়, তাহলে আপনি ডাইরেক্টরকে দায়ী করতে পারেন, এবং তখন মন্ত্রী মহোদয়ের বিক্ষোভটা অনেকটা যথাযথ হবে। কিন্তু তার যদি এই সমস্ত করার এখন আসলে ডিরেক্টরকে ফাঁসিতে ঝোলানোর কথা বলে কি স্বাস্থ্যমন্ত্রী দায় এড়ালেন? সেটা আমি বলতে চাচ্ছি না, উনি মাত্র দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্য বিভাগে, তিনি আরো আপনি তো আসলে রাজনীতির মধ্যে ঢুকতেই চাচ্ছেন না। কাজে আমি রাজনৈতিক বিতর্কের মধ্যে আসতেই চাচ্ছি না। এখন যেটা আছে ফায়ার ব্রিগেডের মতো আমাদের এই শিশুগুলোকে বাঁচাতে হবে, যারা হাসপাতালে ভর্তি আছে, নতুন কোনো রোগী যেন না হয় সেই কাজটা করতে হবে, এবং যারা অলরেডি এখন মৃদু লক্ষণ নিয়ে আছে তাদেরকে দ্রুত চিকিৎসা এবং আইসোলেশনের মধ্যে নিয়ে যেতে হবে। তবে আসলে স্বাস্থ্য ব্যবস্থা তো রাজনীতির বেড়াকলে পড়েই এই অবস্থা হয়েছে। আমরা কিভাবে রাজনীতি থেকে বের হব? খোরশেদ আমাদের কাছে শুনবো। আমরা শুনছিলাম যে আসলে অনেক কিছুর অভাব দেশে। এখন আপনাদের চিকিৎসকদের যেসব সংগঠনগুলো আছে বিএমএ এর মতো, আপনারা আসলে কি করছেন? আপনারা কি কোনো, আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অনেক আন্দোলন অনেক কিছু দেখতে পেয়েছি, এখন আসলে চিকিৎসকরা কি করতে পারে টক শোতে বসে বার্তা দেওয়া ছাড়া? ধন্যবাদ। একটা চিকিৎসা ব্যবস্থা কিন্তু শুধুমাত্র চিকিৎসক কেন্দ্রিক না। একটু আগে যে ব্যবহার করা হলো, স্তরে স্তরে যেরকম আছে, ঠিক চিকিৎসা ব্যবস্থার ভেতরে একটা ধরো রাজশাহী মেডিকেল নিয়ে আলোচনা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র, তো আমি রাজশাহী মেডিকেল কলেজ নিয়ে কথা বলি। যদি আপনি চমৎকার সেবা চান বা একটা লাক্সই সেবা চান, তাহলে কোথা থেকে শুরু করতে হবে? আপনি উপর থেকে শুরু করেন, পরিচালক, ঠিক আছে মানলাম, নিচ থেকে শুরু করেন। এক রুমটা যিনি পরিষ্কার করেন উনি ক্লিনার, ওই ক্লিনারটা হাসপাতাল পরিষ্কার করা এই ঘর পরিষ্কার করতে পার্থক্য আছে। ওই হাসপাতাল পরিষ্কার করতে হবে কীভাবে, তার জন্য একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ আছে এবং তাকে একটা ট্রেনিং দেওয়া হয়। আবার আইসিইউতে কীভাবে ক্লিনিং করতে হবে তার জন্য আলাদা ক্লিনিং আছে। গেল, তারপর তৃতীয় শ্রেণীর কর্মচারী আছে, চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে। এগুলিকে আমি টেকনিক্যাল ভাষায় যদি বলি, যেমন হচ্ছে আইসিএ, ইন্টেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওগ্রাফার, এইরকম বিভিন্ন ধরনের টেকনিক্যাল পার্ট আছে। সেগুলিকে আবার ইন্টারপ্রেট করবার জন্য কম্পিউটার বেস ডাটা আছে। খাবার যেখানে দেওয়া হয় তারা সেখানে খাবারের সাথে যারা সম্পৃক্ত আছেন সেখানে নিউট্রিশনাল ব্যাপার আছে, ডাক্তারদের কথা আপনি বলেছেন, নার্সিং সিস্টেমের ব্যাপার আছে, প্যারামেডিক্সের ব্যাপার আছে। তারপর হচ্ছে যে আপনি অবকাঠামোতে আসেন, আপনার চমৎকার রেডিওলজিস্ট আপনি রেখেছেন কিন্তু আপনার এমআরআই মেশিন নষ্ট, সিটি স্ক্যান মেশিন নষ্ট, তাহলে পরে আমি চিকিৎসাটা কোত্থেকে দিব? আমি চমৎকার ডাক্তার রেখেছি কিন্তু আইসিএ, ওই যেটা একটু আগে আলোচনা, আইসিইউ ইনস্টিটিউশনটা ওই অর্গানোগ্রামটাই ফাংশন করছে না। তাহলে এছাড়া ওরকম ওটি যদি ফাংশন না করে, তারপর তার গাইনোকোলজিক্যাল যে অবস্ট্রেটিক যে ডিপার্টমেন্ট আছে, এটা যতটুকু তার টার্ন ওভার, ধরা যাক 100 জনের ডেলিভারি করা সম্ভব, সেখানে হচ্ছে 500 জন, কিন্তু ফলে যন্ত্রটা হয়ে যাচ্ছে বিকল। তার মানে আমরা বলতে পারি ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্যা, সেই জন্য চিকিৎসকরা আসলে চাইলেও সেবা দিতে পারছেন না। অবকাঠামোর একটা অংশ চিকিৎসক, এবং চিকিৎসককে তার গুণগত মান এটা হালনাগাদ করার যে শেষ হয়েছে এই কথাটা বলা হচ্ছে না, এবং সংখ্যাটি যথেষ্ট এটাও বলা হচ্ছে না। আবার চিকিৎসক তৈরি করবার বিগত সময়কালে যে প্রাইভেট মেডিকেল কলেজে সেগুলি খুবই স্বচ্ছতা, তার গুণগত মান রক্ষা করা হয়েছে এটাও বলা হচ্ছে না।
এবং বিদেশ থেকে ট্রেনিং করিয়ে নিয়ে আসা অথবা আমাদের দেশের ভেতরে ট্রেনিং করানো অথবা আমাদের পোস্ট গ্রাজুয়েশন ডক্টর যতটুকু হওয়া উচিত বিষয় প্রত্যেকটা বিষয়ে যে কোনো একটা, ধরেন কার্ডিওলজির মতো সেন্সিটিভ একটা বিষয়, ধরো যাক ইউরোলজির মতো একটা বিষয়, যে কোনো র্যান্ডাম আপনি যে কোনো সিলেকশন করেন। আবার একটা যে জিনিসটা ছিল সেটা বলা হচ্ছে যে প্রাথমিক হেলথ কেয়ার, আমি একদম যদি পল্লী থেকে শুরু করি তাহলে সেখানে যে অবকাঠামোটি থাকবে, সেখানে যে ডাক্তারটি একদম থাকার কথা সেটুকু আমরা যথাযথ পাচ্ছি কিনা। আবার কমিউনিটি মেডিসিন যারা বিশেষজ্ঞ, সেটা হচ্ছে যে আগের থেকে যেন অসুখ না হয়। আর আমি ভ্যাকসিন নিয়ে কাজ করেছি, ভ্যাকসিন তো দেওয়াই হয় নাই, তাহলে পরে ভ্যাকসিনটা না দেওয়ার কারণে তো অসুখটা তৈরি হলো। তাহলে ভ্যাকসিনটা ঠিক যদি দেওয়া হতো, তো ভ্যাকসিন তো গুণ করে মাত্র 6টা না। আমরা একটু পেছনে ফিরি, ধরেন সারা বিশ্বে নাকি ঘটনাটি ঘটেছিল যখন কোভিডের ভ্যাকসিনটা হয় নাই, তখন মনে হচ্ছিল এই টেবিলে আমরা কথা বলেছি, অন্যান্য টেবিলে মনে হচ্ছিল পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, মানে মনুষ্য সভ্যতা সব মানুষই মারা যাবে, একটা প্যানিক তখন ছিল, আপনি যদি মনে করতে পারেন। কিন্তু যখন ভ্যাকসিনটা তৈরি হলো তখন এবং ভ্যাকসিনটা যখন দেওয়া শুরু হলো, আমাদের স্টিগমা কিন্তু ছিল, আমাদের দেশের ভ্যাকসিন কেউ দিচ্ছিল না। এবং এই কাছে এই কুরমেটাল হাসপাতালে সেখানে একটা পাইলট প্রজেক্ট করা হয়, আমরা কম বেশি ছিলাম সেখানে। তার মানে তখন এটা নেওয়া শুরু করেছে ডাক্তাররা, ওই সিনেমার সেলিব্রিটিদের সব কিছু শুরু করে প্রমোট করার জন্য, কিন্তু এখানে ডাক্তাররা নিজেরা করেন, ফলে খুব ইতিবাচক একটা দিক হয় এবং সমস্ত মানুষ বুঝতে পারে যে কোভিড ভ্যাকসিনটা নিতে হবে। এবং আমরা খুবই নাটকীয়ভাবে দেখলাম বাংলাদেশে কোভিডের সঙ্গে কমে আসা শুরু করলো, সারা পৃথিবীতে কোভিডের সঙ্গে শুরু করলো। তাহলে আমি একটা এখান থেকে এই অনুষ্ঠানে একটা মেসেজ আমি দিতে চাই, সেটা হলো যে দ্রুত শুধু এটার ভ্যাকসিন না, এবং যে সমস্ত ভ্যাকসিনগুলি আমি জানি না এখনও দেওয়া হয় নাই বা প্রত্যাশিত সংখ্যার তুলনায় কম দেওয়া আছে, এবং ভবিষ্যতে এই ভ্যাকসিনগুলি দেওয়ার আরও সম্ভাবনা আছে, সেইগুলি যদি দ্রুতভাবে দেওয়া যায় তাহলে পারে অনেক ভয়ঙ্কর মানুষের জীবন আশঙ্কা থেকে। ডাক্তার মোশতাক হোসেন, এই যে আমরা আসলে এই সব কিছু নিয়ে কথা বলছি যে এটি করা উচিত ওইটি করা উচিত, আপনারা দুজন চিকিৎসক বা যারা আসলে পরামর্শক আছেন তারা কি আসলে কোনো প্রেস কনফারেন্স করে বা কোনো ব্রিফিং এর মাধ্যমে সরকারকে সচেতন করার চেষ্টা করেছে বা করছে কিনা কখনো? এই যে আপনাদের মাধ্যমে আমরা বলছি, বিভিন্ন পত্রিকায় কথা বলছি, আমরা সেমিনারও হচ্ছে, ডাক্তার দেখা হচ্ছে, আগামী পরশু আমরা একটা ওয়েবিনার করব যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং শিশু চিকিৎসক। এখন দরকার হচ্ছে যে এইটা একটা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি, জি, এটা এখন প্রাদুর্ভাব আকারে আছে, এটা মহামারীর দিকে যাচ্ছে। এখন যদি আমরা সমস্ত সরকার সমস্ত জনগণ মিলে একসাথে কাজ না করি, দোষগুণ থাকতে পারে কার কি আছে, এটা নিয়ে খুব একটা আমাদেরকে হইচই, আমি পক্ষপাতী না, সবাই মিলে ঝাঁপিয়ে কাজ করতে হবে। এবং নিশ্চয়ই কোথাও না কোথাও দুর্বল ছিল সেই সমস্ত দায়িত্ব যারা সবচেয়ে বড় কর্তৃপক্ষ, তারা বলছে ঠিক আছে এটা আমার দোষ, এখন চলো সবাই মিলে কাজ করি। পরস্পর দোষারোপ করলে হবে কি, এটা কোনো শেষ নেই, তাহলে আসল কাজটাই হবে না। কাজেই সমস্ত হাত একত্র করে এটা যেন মহামারীতে পরিণত না হয়। আমি যে তিনটা পর্যায়ে কাজের কথা বললাম, যে ইমিডিয়েটলি চিকিৎসার বিকেন্দ্রীকরণ করে শিশুগুলোকে বাঁচানো, যারা এই আইসিইউতে আসে নাই তাদেরকে দ্রুত তাদেরকে করা, তাদের রোগটা মানে সারিয়ে তোলা, আর যারা বাসা বাড়িতে আছে, জ্বর হয়েছে, লাল লাল ফুসকুড়ি হয়েছে, যে র্যাশ বলি আমরা ডাক্তারি ভাষায়, তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে চিহ্নিত করে তাদেরকে সহায়তা দিয়ে, আশ্বাস দিয়ে একটা উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা স্থানীয় কমিউনিটি সেন্টারে তাদেরকে খাওয়া দাওয়া দিয়ে একসাথে রেখে তাদেরকে পরিচর্যা করা, যেন তারা জটিল পর্যায়ে না যায়। এইভাবে 3টা স্তরে কাজ করবার জন্য আমাদের সমগ্র জনগণের সমর্থন দরকার। সমস্ত, শুধু স্বাস্থ্য বিভাগ না, উপজেলা পর্যায়ে বলুন, জেলা পর্যায়ে বলুন, স্বাস্থ্য বিভাগের পাশাপাশি পুলিশ বিভাগ, সাধারণ প্রশাসন, শিক্ষক, ছাত্র সবাই মিলে কাজ করতে হবে। তাহলে এই যে একটা সাফল্য আমাদের আসবে, আমার মনে হয় 1 মাসের ভিতরে আমরা এই অনেক নামিয়ে দিতে পারবো, এবং হয়তো 7 দিনের মধ্যে আমরা হামের টিকা আনতে পারবো। একেবারে আমাদের দ্রুত ছড়িয়ে পড়তে হবে। আমাদের ইপিআইয়ের কর্মীদের খুব ভালো চমৎকার অভিজ্ঞতা আছে, যারা ভলান্টিয়ার তারা এখন বলবে আমাদের দৈনন্দিন ভাতা দেওয়ার প্রয়োজন নাই, আমরা বিনা পয়সায় কাজ করব। এই উপদ্রুত এলাকা কিন্তু বাড়ছে, এই বেড়ে যাওয়ার আগেই সব জায়গায় যদি আমরা টিকা দিতে পারি, নিশ্চয়ই আমরা 1 মাসের ভিতরে পরিস্থিতি পরিবর্তন। 1 মাস আসলে দীর্ঘ সময়। অনেক ধন্যবাদ ডাক্তার মোশতাক হোসেন। আমরা আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। খোরশেদ সামাদ, রাজনীতি থেকে বের হয়ে একটু সাধারণ দিকে আসি, যে একজনের হাম হলে বা একটি বাচ্চার হাম হয়েছে তার বাবা মা কিভাবে বুঝতে পারবে, এবং সেই অবস্থায় আসলে বাড়িতে বসে যতক্ষণ আমি চিকিৎসা কেন্দ্রে না যাচ্ছি ততক্ষণ সচেতনতা আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি বা সেই প্যারেন্টস কি করতে পারে? জি ধন্যবাদ। এটা খুবই একটা সংবেদনশীল একটা প্রশ্ন, কেননা প্রায় প্রত্যেকটা ইনফেকশাস ডিজিজের প্রথমে 2টো লক্ষণ থাকে, একটা জ্বর আর একটা হলো শরীর ব্যথা। তো আপনি যদি সামনে ডেঙ্গু নিয়ে আসেন,
চিকুনগুনিয়া নিয়ে আসেন, অন্যান্য যে সমস্ত ভাইরাল ফিভার নিয়ে আসেন, এমনকি কোভিড নিয়ে আসেন, তারও কিন্তু প্রাথমিক লক্ষণ মোরালেস এক। সুতরাং আমি খুবই স্ট্রাকচারাইজ করে দেই যে জ্বর দেখলে এবং শরীর ব্যথা হলে এটা তাহলে এটা প্যানিক ছড়ায় যাবে এবং আরও যাবে, ইনফরমেশনটা চলে যাবে। ডাক্তার এই সময়কালে জ্বর হলে সবচেয়ে ভালো হবে যে চিকিৎসকের দ্রুত শরণাপন্ন হওয়া। ডাক্তাররা ওই যে র্যাশ দেখেন ভালো করে এবং কপ্লিক স্পট একটা আছে, এগুলি খুবই টেকনিক্যাল একটা সুপার ক্লিনিক্যাল জাজমেন্ট। তাহলে পারে আমাদের কি করণীয় সেটা হচ্ছে জ্বর হলে পারে প্রচুর পরিমাণ পানি খাওয়া, পুষ্টিসাধ্য খাওয়া। আর এটা একটা কথা যেটা বলা হয়েছে, এটা আন্ডার প্রিভিলেজ যারা, তাদের এটা বেশি হয়, সেই জন্য ভিটামিন এর একটা বিশেষ ভূমিকা আছে। তাহলে এটা যদি আমাদের সম্ভব হয় সেটা সাপ্লিমেন্টে আমরা দিতে পারি। তো এখন আমরা মোদ্দা কথা হলো যে এই সময়কালে জ্বর হলে বিগত সময়ের মতো হালকা করে না দেখে এবং ওই লক্ষণ ভিত্তিক দুটো প্যারাসিটামল খেলে তাতে কি হবে, জ্বরটা আরও চেপে যাবে। দুটো অ্যান্টিহিস্টামিন খেলে জ্বরটা আরও চেপে যাবে, আর ভিতরে ভিতরে এই মিডলস এটা আরও বাসা বাঁধবে। এটা চিকিৎসা কিন্তু খুবই কঠিন। কোন অর্থে? যে আমাদের এটা একটা ভাইরাল ডিজিজ, অদ্যবধি কোনো যথেষ্ট কার্যকরী অ্যান্টিভাইরাল ড্রাগ নাই, সেজন্য এই কোভিডেরও কোনো চিকিৎসা নাই সে অর্থে, এবং এটার কোনো এই যে চিকিৎসা নাই। সুনির্দিষ্ট চিকিৎসা আসলে নেই, সেই জায়গায় কিভাবে আসলে কোন সেবাটির মাধ্যমে একটু সুস্থ ঠিক করা তাই, যাবে? আমরা একটু আগে যেটা বলেছি যে লক্ষণ ভিত্তিক চিকিৎসাটা চিকিৎসক করবেন, জি। করে কোনো জটিলতা হচ্ছে কিনা এটার জন্য ক্লোজ মনিটর করবেন। তো দুটো খুবই মানে উপসর্গের কথা বলা হয়। একটা হলো ছোট বাচ্চা যদি পুরুষ হয় তাহলে তার অর্কাইটিস হতে হবে, অর্থাৎ টেস্টিসে তার একটা প্রদাহ হতে পারে, এবং অনেক একবার ধন্যবাদ। জীবন সংশয় এনকেফালাইটিস মস্তিষ্কে হতে পারে। ধন্যবাদ আপনাকে খসরু সামাদ, মোশতাক হোসেনকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আরও একটি মৃত্যুর সংখ্যাও যেন না বাড়ে সেটি আমাদের প্রত্যাশা, এবং দ্রুত সময়ের মধ্যে এর নিষ্পত্তি তৈরি করে শিশুদের ভবিষ্যতের দিকে আমরা আসলে খেয়াল রাখবো এবং চিকিৎসা ব্যবস্থা ভালো হবে সেই প্রত্যাশা রেখে ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।